প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ব্যাংকিং খাত এবং প্রবাসীদের বিনিয়োগ নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান জনাব রাশেদ তিতুমির এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক জনাব তমাল পারভেজ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। তো শুরুতেই জনাব রাশেদ তিতুমির, আপনার কাছে আসতে চাই যে আমাদের ব্যাংকিং খাতে বিশেষ করে দীর্ঘদিন ধরেই, বেশ কয়েক বছরেই এক ধরনের অস্থিতিশীল পরিবেশ রয়েছে, বিরাজ করছে। তো এই শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যাংকিং গুলোর কী ধরনের ইনিশিয়েটিভ এখন পর্যন্ত আছে এবং আপনার কি মনে হয় এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণটা কি আসলে? দেখুন, ব্যাংকিং খাত নিয়ে যে সমস্ত আলোচনা হয় অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো আংশিক আলোচনা হয়। ব্যাংকিং খাতকে যদি আপনি চিন্তা করেন যে অনেক অংশীজন বা স্টেক হোল্ডার আছে, তো তাদের প্রত্যেকটা পক্ষ নিয়ে যদি আপনি আলোচনাটাকে সাজান তাহলে অনেকগুলো বিষয় আপনার সামনে উন্মোচিত হবে। এখন ব্যাংকিং খাতে আছেন হচ্ছে আমানতকারী, যিনি বিনিয়োগ করেন, তিনি ঋণ হিসাবে ঋণ গ্রহণ করেন, যিনি রেগুলেট করেন বা নিয়ন্ত্রণ করেন সে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান, যিনি আপনার ব্যাংক খাতে আমানত রাখেন তিনি আছেন, এবং তার সাথে সাথে জড়িত আছেন, যেহেতু ব্যাংকগুলোর অধিকাংশই হচ্ছে যে কোম্পানি হিসাবে স্টক মার্কেটে ব্যবসা হয়, সেই জন্যে সেখানে আছেন হচ্ছে যে যারা শেয়ার হোল্ডার এবং যারা ইকুইটি ব্যবসা করেন। তো এখন খেয়াল করুন যে দুটো বিষয় আপনার এখানেও খুব লক্ষ্য করার বিষয়। একটি বিষয় হচ্ছে যে যিনি উদ্যোক্তা বা যিনি আপনার ভোক্তা হিসাবে ঋণ গ্রহণ করবেন তার ক্ষেত্রে সুদের হার অনেক বেশি। অর্থাৎ হচ্ছে যে তাহলে প্রশ্নটা হচ্ছে যে কেন সুদের হার বেশি, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা না থাকার কারণে বিশেষ করে করদাতাদেরকে সরকারি ব্যাংকের ক্ষেত্রে অনেকাংশেই ভর্তুকি দিতে হয়। সেটি হচ্ছে যে সেটাকে আমরা খুব সুন্দর ভাষায় বলি যে রিক্যাপিটালাইজেশন, অর্থাৎ হচ্ছে যে আপনার পুনর্ভরণ করেন, মানে কেউ হচ্ছে যে লুট বা পাট করছে, সেটা বিসমিল্লা গ্রুপই হোক, সেটা বেসিক ব্যাংকই হোক বা যেই হোক, তখন করদাতারা ওই ব্যাংকগুলোকে রাখার জন্যে তখন করদাতারা সেইখানে এই লুটপাট করটা দিচ্ছে। গত বছর, আগের বছর, তার আগের বছর থেকে আমরা 5,000 কোটি টাকা এই করদাতারা দিচ্ছি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে একদিকে সুদের হার বেশি, অর্থাৎ আপনি মনে করেন একজন যুবক প্রফেশনাল, আপনার একটা ফ্ল্যাট কেনা দরকার, বা আর একজন হচ্ছেন যিনি একটা গাড়ি কিনবেন, অথবা আপনি একটি শিল্পে বিনিয়োগ করবেন, তার জন্যে স্বল্প সময়ের জন্য ঋণ নেবেন, কারণ আসলে শেয়ার বাজার থেকে আপনার দীর্ঘমেয়াদী পুঁজি করার কথা, কিন্তু সেটাও হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি অনেক হারে ঋণ নেন তার মানেটা কি দাঁড়াচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে অথবা আপনার নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা ব্যয় অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? কারণ হচ্ছে যে শৃঙ্খলাজনিত অভাব প্রচুর পরিমাণে। অর্থাৎ হচ্ছে যে যেহেতু ব্যাংকগুলো অবস্থা থেকে খেলাপি ঋণের মাত্রা বেশি, তার মানে সঞ্চিতি রাখতে হচ্ছে, অর্থাৎ প্রভিশনিং করতে হচ্ছে, অথবা যেহেতু এখান থেকে অনেক পরিমাণ টাকা আর আদায়যোগ্য হচ্ছে না বা অবলোপন করতে হচ্ছে, সেই জন্য ব্যাংকগুলোর সুদের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে একদিকে আপনি ভোক্তা হিসাবে তার দ্বারা শাস্তিপ্রাপ্ত হচ্ছেন, অন্যদিকে করদাতা হিসেবে আবার শাস্তিপ্রাপ্ত হচ্ছেন এবং ব্যাংকগুলোকে আপনাকে টিকিয়ে রাখতে হচ্ছে। আর অন্য পাশাপাশি যদি আপনি শেয়ার হোল্ডার হন বা আপনি হচ্ছেন যে স্টক মার্কেট থেকে ক্ষুদ্র বিনিয়োগকারী হন, সেখানেও আপনার পানিশমেন্ট হচ্ছে। কীরকম? আপনি যদি খেয়াল করেন ব্যাংকের শেয়ারের কখনোই অভিহিত মূল্যের থেকে বা ফেস ভ্যালুর থেকে কম আসার কথা না, কিন্তু অনেকগুলো ব্যক্তিখাতের ব্যাংকের ফেস ভ্যালুর থেকেও কমে গেছে। তার মানে হচ্ছে যে এমন একটা রেজিম আছে যেই রেজিম আপনার জনগণকে শাস্তি দিচ্ছে, শেয়ার হোল্ডারদেরকে শাস্তি দিচ্ছে এবং কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে পারছে না। তার মানে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আবারও আপনার কাছে আসবো, তবে তার আগে জনাব তমাল পারভেজ, আপনি আসলে বলবেন একজন বিনিয়োগকারী হিসেবে ব্যাংকিং সেক্টরে
আপনি দীর্ঘদিন প্রবাসী হিসেবে ছিলেন, তো আপনি ব্যাংকিং ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। আসলে ব্যাংকের একটা কথা উনিও যেটি বললেন, সুদের হার অনেক বেশি। তো এটির পেছনে যুক্তি আসলে অনেক সময় দেয়া হয় যে অনেকগুলো ব্যাংক হয়ে গেছে দেশে, যেটা প্রয়োজনের তুলনায় বেশি, এবং তাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা রয়েছে। তারা ঠিক সময়ে এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করেই তাদের টার্গেট ফিল আপ করার জন্যে অর্থ দিয়ে যাচ্ছেন, এবং সেই অর্থ আসলে ফেরত আসছে না। তো এই ধরনের অনেকগুলো অভিযোগ আছে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি আসলে উদ্যোক্তা বিনিয়োগকারী। আমি প্রবাসী বাংলাদেশি, এখনও প্রবাসী। তো আমি যখন প্রবাসী, তখন আমি যখন ইনভেস্ট করতে আসবো বাংলাদেশে, তো ইনভেস্ট সেক্টর, আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করেছি, তো আমি অবশ্যই চাবো যে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করব। তো রিটার্ন অফ ইনভেস্টমেন্টে সাধারণত যদি বাংলাদেশের অবস্থা চিন্তা করে, আমি ইউরোপ থেকে আসছি, তো ইউরোপ থেকে আমি বাংলাদেশে এসে অবশ্যই চাবো যে আমার ইনভেস্টমেন্টটা একটা সিকিউর অবস্থা থাকুক। এই আমার ইনভেস্টমেন্ট যেহেতু ব্যাংকিং সেক্টর, এর মানে আমি চাবো যে ব্যাংকিং সেক্টর একটা স্ট্যাবল পজিশন থাকুক। ব্যাংকিং সেক্টরের একটা রেগুলেটরি বোর্ড আছে, মানে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক সেখানে এমন একটা কাঠামো তৈরি করবে, রেগুলেটরি বোর্ড, যাতে ব্যাংকিং সেক্টরে একটা আস্থাশীল অবস্থায় বিরাজমান থাকে। যিনি আমার তিতমর ভাই বললেন যে বাংলাদেশে সবার একটা প্রবণতা বা সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে ব্যাংকিং সেক্টরটার মধ্যে কোনো একটা খারাপ অবস্থা বিরাজমান করছে। কেউ উনি লুটপাট শব্দটা নিয়ে আসছেন। এটার কারণ কি? এটার কারণ হলো, আমি দেখছি যে রেগুলেটরি অর্গান বাংলাদেশ ব্যাংক, মনে হয় যে বাংলাদেশ ব্যাংক ঠিকমতো এই রেগুলেশন আনতে পারেনি। যেমন আমি বলবো আমার সেক্টরের কথা, আমরা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আমাদের ব্যাংকটা হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। সেখানে আমরা চিন্তা করছিলাম যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকটা হবে প্রবাসীদের ব্যাংক, এটার জন্য আলাদা কোনো কাঠামো থাকবে। যেহেতু আমাদের ইনভেস্টমেন্টটা বাংলাদেশের বাইরে থেকে এসছে, তো সেটা রক্ষার ব্যাপারে একটা কোনো ধরনের রেগুলেটরি আন্ডারে কোনো একটা সিস্টেমের মধ্যে হবে, আমাদের এই ইনভেস্টমেন্টটা দেশে একটু অন্য ব্যাংকের চেয়ে আলাদা হবে। কিন্তু পরবর্তীতে যখন আমরা ব্যাংকের পারমিশন পেলাম, তখন দেখা গেল আমরা গতানুগতিক অন্য সব ব্যাংকের মতোই একইভাবে এই 3টা ব্যাংক চলছে। তো আমাদের জন্য কোনো রেগুলেটরি সিস্টেম নেই। অতএব আমরা কি হলাম, এই 3টা ব্যাংক অন্য সব ব্যাংকের মতো করে এই লোকাল যে কাস্টমার, লোকাল যে সিস্টেম আছে, ওই সিস্টেমের সাথে আমরা মিশে গেলাম। আমাদের যে চিন্তাধারা থেকে আমাদের যে ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে আমরা যেতে পারলাম না। আমাদের চিন্তা ছিল যে জিনিসটা বাংলাদেশে নাই, আমাদের প্রবাসীদের চিন্তা ভাবনার অনুযায়ী আমরা এই সেক্টরগুলোতে যাব, এখানে যে কর্মসংস্থান করব, আমাদের অন্য ধরনের চিন্তা। আমরা হয়তো অনেকে টেকনোলজির সাথে জড়িত, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের উদ্যোক্তাকারী, তাদের প্রত্যেকের একটা চিন্তাধারা আছে, সেই চিন্তাধারাটা দেশের মধ্যে নিয়ে আসা। আপনার যখন বিনিয়োগ করতে আসলেন, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন ছিল যে আপনার ব্যাংকিং নীতিমালা যেভাবে হবে, তো সেই নীতিমালা অনুযায়ী তো আপনারা বিনিয়োগটা নিয়ে আসছেন। আচ্ছা, এখানে আমি বলছি যে বাংলাদেশ ব্যাংকে এবং আমাদের অর্থমন্ত্রী যেভাবে আমাদেরকে প্রভাবিত করেছে, যেভাবে তারা বলেছিলেন যে বিদেশি বিনিয়োগ দেশের উন্নয়নের একটা মূল কাঠামো, এবং ওনারা যখন আমরা এর ফলেই আমরা প্রভাবিত হয়ে দেশে বিনিয়োগ করে সেই কথার ভিত্তিতেই এসেছেন। আর বিদেশি বিনিয়োগের বিষয়ে আমি আবারও আসবো আপনার কাছে। জনাব রাশেদ তিতুমির, আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে আমাদের ব্যাংকিং খাতে সুদের হার অনেক বেশি, উচ্চ হার, তো এটির আসলে কারণটা কি আপনার কাছে কি মনে হয়? এটার কারণ হচ্ছে যে 3টা। একটা হচ্ছে চিন্তার দারিদ্র, দ্বিতীয় হচ্ছে যে শৃঙ্খলার অভাব, এবং 3 নম্বর হচ্ছে যে প্রতিষ্ঠান না থাকা। চিন্তার দারিদ্র কেন? আমাদেরকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সংস্কার করার জন্য অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, অধিকাংশই হচ্ছে যে বিশ্বব্যাংকের অর্থে, এবং অনেক এমডিকেও রাখা হয়েছিল $1 লাখ $1.5 লাখ বেতন দিয়ে। কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদের যুক্তি ছিল হচ্ছে যে বাংলাদেশে যেহেতু সরকারি ব্যাংক কয়েকটা, এদের অনেক সমস্যা আছে, ব্যক্তি খাতের যদি ব্যাংক আসে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হলে সুদের হার কমে যাবে। কিন্তু আমরা প্রবল বন্যার মতো একের পর এক ব্যক্তি খাতের ব্যাংক দেখছি,
এবং আমরা এখন খুলে দেখছি যে ব্যক্তি খাতের ব্যাংকের আরও সমস্যা। কারণ আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অর্ডিন্যান্স অনুযায়ী আপনার ব্যক্তি খাতের ব্যাংকে পরিচালনা পরিষদে আপনার 2 জনের বেশি আত্মীয় বা পরিবার থেকে সদস্য থাকতে পারবে না। এখন সেটার সুযোগটা বাস্তবায়ন করার জন্য 1 বছর সময় দেওয়া হলো। তারপরে দেখা গেল কি অনেক ব্যাংকের পরিচালনা পরিষদে আপনার ইভেন স্বতন্ত্র পরিচালক হিসেবে আত্মীয়দের সমাহার করে রাখা হয়েছে, এবং তার ফল তো আমরা লক্ষ্যই করছি যে শেয়ার বাজারে অভিহিত মূল্যের চেয়েও তার মূল্য কমে গেছে। তার মানে হচ্ছে যে আমরা যে ভিত্তির উপরে চিন্তা করে সংস্কার কর্মসূচিগুলো করছি সেখানে বিরাট বড় রকমের সমস্যা আছে, যে আসলে বাংলাদেশে এর সুদের হার ঠিক হবে আসলে কি কারণে আপনার আর এই যে অর্থ সংগ্রহ করা বাবদ খরচ বা অর্থ যোগান বাবদ খরচ বা কস্ট অফ ফান্ড কি হবে, এবং সেটা নিতান্তই এই রকম প্রতিযোগিতার বিষয় না, তার সাথে অনেক বিষয় জড়িত আছে। একটা হচ্ছে খেলাপি ঋণের পাহাড়, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন রাজনৈতিক কায়দায় নির্দেশিত ঋণ প্রদান এবং অন্যান্যগুলো। তার মানে হচ্ছে যে আপনি যখন সংস্কার করবেন তখন আসলে বুঝতে হবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে কিভাবে সংস্কার করা দরকার। টেক্সট বুক কেতাব পড়ে আসছেন যে প্রতিযোগিতা হলেই আপনার দাম, অর্থাৎ সুদ মানে কি দাম কমে যাবে, সেটা আসলে ঠিক না বাংলাদেশের পরিস্থিতির আলোকে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার যে সুদের জন্যে যে আপনি ব্যাংককে কি হিসাবে গ্রহণ করবেন। ব্যাংক তো আপনার ইকুইটি যোগাবে না, ব্যাংক হচ্ছে যে আপনার স্বল্পকালীন চাহিদা, অর্থের চাহিদা জোগাড় করবে। অর্থাৎ যদি প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করেন 2 ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে যে আপনার ইকুইটি অর্থাৎ পুঁজি, আর একটা হচ্ছে যে আপনার চলমান পুঁজি অর্থাৎ হচ্ছে যে রিকারেন্ট এক্সপেন্ডিচার, সেটা যোগাবে বা ট্রেড ফাইন্যান্স যোগাবে অর্থাৎ স্বল্পকালীন। কিন্তু বাংলাদেশে আমরা যে পুঁজিবাজার বা আর্থিক খাত যদি লক্ষ্য করি তাহলে দেখব হচ্ছে যে এখনও 63,000 কোটি টাকা শুধু আপনার আর ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হয়, সেখানে পুঁজিবাজারের অবস্থা কীরকম তা আমরা জানি। তার মানে হচ্ছে যে তার কাঠামোগত একটা বড় রকমের সমস্যা রয়ে গেছে। তৃতীয় বড় সমস্যা হচ্ছে যে আপনার কেন আপনি ব্যাংক সচল থাকবে। ব্যাংক সচল থাকবে হচ্ছে যে আপনি যদি বিনিয়োগ করেন। এখন ব্যক্তি খাতের বিনিয়োগ অবস্থা কী? অর্থনীতির চাকা যদি সচল হয় তাহলে বিনিয়োগের প্রতি আপনার চাহিদা বাড়ে, অর্থাৎ ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়তে হবে। যদি ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়ে তখনই তো আপনার প্রতিযোগিতা হবে এবং আস্তে আস্তে আপনার চাহিদা তৈরি হবে। তো এখন মুশকিল হচ্ছে যে সেখানে আমরা লক্ষ্য করছি গত 2 বছর ধরে ব্যক্তি খাতে বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের পরিমাণের তুলনায় স্থবিরতা বিরাজ করছে। তার মানে হচ্ছে যে অর্থনীতি সেভাবে সচল নয়। তো এইগুলো হচ্ছে যে আপনার সুদের হার, তার মানে হচ্ছে যে এখন সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে সুদের হার কেন কমছে না এবং ভোক্তা বা বিনিয়োগকারীর কাছে অর্থের চাহিদা যাচ্ছে না, বরং আমরা লক্ষ্য করছি, আমরা সহজ ভাষায় বলি যে ব্যাংকে অলস টাকার পাহাড় গড়ে উঠছে। আবার একই সঙ্গে আপনার খেলাপি ঋণের মাত্রা 52,000 কোটি থেকে 72,000 কোটি টাকায় চলে যাচ্ছে, এবং একই সাথে সাথে আপনার আর একটা বিপ্রতি প্রক্রিয়া লক্ষ্য করছেন, সেটি হচ্ছে যে কৃষক ঋণ পায় না, তার সুদের হার অনেক বেশি থাকে, যদিও তাদের বিশেষায়িত হিসাবে তাদের সুদের হার কম হওয়ার কথা। কিন্তু আপনি যদি 500 কোটি টাকার বেশি মাত্রায় লোক হন এবং আপনি যদি খেলাপি ঋণের একের পর এক করতে থাকেন তাহলে 3টা সুবিধা পাচ্ছেন। আপনার ক্ষেত্রে সুদের হার কম, আপনার ক্ষেত্রে রিপেমেন্ট পিরিয়ড কম, আপনার ক্ষেত্রে এই যে বিষয়। আবার অন্যদিকে আমরা বড় আকারে স্লোগান দিচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ ফাইন্যান্সের। তো সেইখানে তাহলে গোলটা হচ্ছে যে প্রতিষ্ঠান যখন ভেঙে যায় এবং প্রতিষ্ঠান যখন রাজনীতিকরণ করেন এবং প্রতিষ্ঠানকে যখন তার স্বাভাবিক গতিতে থাকেন না, এবং মূল সমস্যা হচ্ছে যে বাজার ঠিকমতো কাজ করছে না। রাইট। আমি এখানে একটু বলতে যাচ্ছি, আসলে বাইরে থেকে অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করেন যে এই জিনিসটা এরকম। আমি নিজে যেহেতু ভেতর থেকে দেখি, তো সেজন্য আমার কিন্তু জিনিসটা অন্যভাবে দেখি। এই যে আপনার এই প্রশ্নের উত্তর, এবং আজকের সরকার জননেত্রী শেখ হাসিনা বলছেন যে 1 ডিজিটে নিয়ে আসতে হবে, এটাই হলো লক্ষ্য। 1 ডিজিটে নিয়ে আসা কি সম্ভব? এখন হ্যাঁ সম্ভব। তো কস্ট অফ ফান্ড ধরবেন, আপনি যখন বিনিয়োগকারী, আপনি যখন ব্যাংকে এসে বলতেছেন আমি ডিপোজিট রাখবো,
আমি যদি বলি আপনাকে আমি 5% দিব ডিপোজিটে, তখন আপনি কিন্তু মন খারাপ করেন। তখন আপনি বিভিন্ন দিকে চিন্তা করেন, আমার 5 লক্ষ টাকা আমার জমে আছে, এটা আমি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে দেবো, না যে গভর্নমেন্টের কোনো একটা বন্ড কিনবো, বা যে কি বলে ফিক্সড ডিপোজিট স্কিম করব। গভর্নমেন্টের অনেক ধরনের বন্ড আছে যেখানে 11%, 10% দিচ্ছে। তখন আপনি আমার মতো উদ্যোক্তার কাছে এসে কেন 5%-এ দিবেন? আপনি আমার কাছে 7% বা 8% বলছি, তখন কিন্তু আমি 1 ডিজিটে রাখতে পারছি না। আপনার এই জিনিসটাও বুঝতে হবে যে যখন আপনি আমার কাছে এসে টাকা রাখছেন, তখন কিন্তু আপনি 5% চাচ্ছেন না, তখন আমার কাছ থেকে 10% চাচ্ছেন। এর মানে কি আমি বিদেশ থেকে টাকা এনে ভর্তুকি দেব? অতএব পরিবেশটা এমন তৈরি করতে হবে যে বিনিয়োগকারী এবং যে টাকা নেবে আমানতকারী, দুইটার মধ্যে একটা ভারসাম্য অবস্থান নিয়ে আসতে হবে। কিন্তু আর একটা জিনিস, বাংলাদেশ ব্যাংক রেগুলেশন করেছে যে কৃষি সেক্টরে 10% টোটাল টার্নওভারের 10% কৃষি সেক্টরে দিতে হবে। এর মানে কোনো একটা ভাবে দেখতে হবে যে এই কৃষি সেক্টরে কি আপনি স্মল যে কৃষক, ছোট যে কৃষক যার ছোট্ট জমি আছে, সে কি পাচ্ছে, না একজন বড় কৃষক, নামে কৃষক, আপনি নাম দেখাইলেন, আপনি নিয়ে যাচ্ছেন এই টাকাটা। এবং বাংলাদেশ ব্যাংকের ভর্তুকিও আছে। এগ্রিকালচার সেক্টরে যদি আমি ইনভেস্টমেন্ট করি, আমাকে যেমন রেগুলেশন করে দিচ্ছে 10% আমি আমার এগ্রিকালচার সেক্টরে করতেই হবে, ঠিক সেইভাবে একটা রেগুলেশন দরকার। আমি যদি দেশের এসএমই সেক্টর, স্মল মিডিয়াম বিজনেসকে, এন্টারপ্রেনারকে আমি যদি উৎসাহিত না করতে পারি, আসলে কোনো চেঞ্জ হবে না। তখন দেখা যাচ্ছে উনি যে কথাটা বললেন 50,000-80,000 কোটি টাকার, এটা কেন হচ্ছে? দেখা যাচ্ছে যে বাংলাদেশে নেম বিজনেস আছে, এই ওনার বিজনেস, ওনার 10টা প্রতিষ্ঠান, 20টা প্রতিষ্ঠান, তারা ব্যাংক থেকে লোন নিয়ে তাদের দেখা যাচ্ছে তাতে 1,000 কোটি টাকা, 1,500, 2,000, 5,000 কোটি টাকা হয়ে যাচ্ছে। অথচ আপনি একটা যখন নতুন উদ্যোক্তা, আপনি একটা নতুন চিন্তাভাবনা থেকে একটা ব্যাংকিং একটা জিনিস করতে চাচ্ছেন, ওখানে চিন্তা করছেন ওখানে 50 জন লোকের কর্মসংস্থান হবে, আমি ব্যাংক আমি ওখানে দিতে সাহস পাচ্ছি না, কারণ এই এনভায়রনমেন্টের অভাব। এই জিনিসটাতে আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের প্রশাসন, আমাদের জননেত্রী শেখ হাসিনার চিন্তাধারাকে আমাদের সবাইকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো আমার ধারণা। আমরা এখানে পারি, কিন্তু এই সবার সমষ্টিগত এবং রেগুলেটরি অর্গানের একটা বিরাট ভূমিকা এখানে পালন করতে হবে, যে এসএমই সেক্টরে যাতে এই ছোট ছোট এন্টারপ্রেনারকে আমি দিতে পারি, আমি ছোট কৃষককে আমি দিতে পারি। জি, বুঝতে পেরেছি। জনাব তমাল পারভেজ, আপনার কাছে আসতে চাই। আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে আসলে আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই অনেক বেশি সতর্ক থাকেন, এবং বিদেশি আপনাদের ব্যাংক দেওয়ার ক্ষেত্রে এক ধরনের উদ্দেশ্য ছিল আসলে, যে এনআরবিদের ব্যাংক দেওয়ার ক্ষেত্রে, যে বিশেষ করে আসলে বিদেশি প্রবাসীদের যেই বিনিয়োগগুলো সেগুলো যাতে আমাদের দেশে আসতে পারে। তো সেটি আসলে হচ্ছে না কেন? এটি আমরা সেই আশা অনুযায়ী আশানুরূপ পর্যায়ে আমরা কি যেতে পেরেছি? আচ্ছা, এখানে প্রবলেমটা হলো আমাদের প্রবাসী ব্যাংক করার যে নীতিমালা হয়েছিল, ইনভেস্টমেন্ট করার নীতিমালা, এরপরে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা কিভাবে রেগুলেশন নীতিমালা দরকার ছিল। তখন দেশের যে অন্য যতগুলো ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক, তারা চাইল না যে আমাদের ব্যাংকের জন্য কোনো আলাদা নীতিমালা হোক। এবং এই ফলে আমরা তো শুধু পথ চলা শুরু করেছি, এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কোনো নীতিমালা পেলাম না, যার ফলে আমাদের যে চিন্তাভাবনা থেকে আমরা এই দেশে এই ব্যাংকগুলো করেছিলাম, এই 3টা ব্যাংক হয়েছে, তো এই জিনিসটার আসলে কোনো ধরনের আমরা গতানুগতিক ব্যাংক হয়ে গেলাম। এখন আমাদের গতানুগতিক সেক্টরই আমাকে ইনভেস্টমেন্ট হচ্ছে, এর ফলে আমি হান্টিং বিজনেসের সাথে গতানুগতিকভাবেই খেলাপি হচ্ছেন। আমি কিভাবে বলবো? আপনি দেখেন যে আমরা নতুন ব্যাংক, আমার পক্ষে তো আমার যে চিন্তাভাবনা নিয়ে আমার যে বিজনেস প্ল্যান, সেই বিজনেস প্ল্যান আমি এক্সিকিউট করতে পারছি না। আমি আসলাম সবার মধ্যে সবচেয়ে নতুন, এইমাত্র আমার জন্ম হয়েছে, আমি এখন ফাইট করছি প্রথম প্রজন্মের ব্যাংকের সাথে, সরকারি ব্যাংকের সাথে। তার ফলে হবে কি, আমি ওখান থেকে যে জিনিসটা নিয়ে আসতে পারবো, বা আমি আপনাকে চিনি বা ওনাকে চিনি, এইভাবে চিন্তাভাবনা করে আমাকে আগাতে হবে, কারণ আমার কোনো সুযোগ দেওয়া হলো না। বিদেশি প্রবাসীদের বিনিয়োগ আসলে কেন আসছে না? ব্যাংকিং তো একটা গাইডলাইন তাদেরকে দিতে পারে।
হ্যাঁ, তো তাদেরকে উৎসাহিত করতে পারে, সেই জায়গাটাতে কি আপনাদের কোনো ঘাটতি আছে নাকি? ঘাটতি রেগুলেশন অ্যান্ড সিস্টেম লস। এখানে আমি যখন প্রবাসী বাংলাদেশ, মানে আমি একজন বাংলাদেশি, অবশ্যই আমি চাইবো যে আমার ইনভেস্টমেন্টটা এখানে আসুক। আমি যদি এখন পশ্চিমা দেশে বসবাস করি, তাহলে আমার ইনভেস্টমেন্ট যদি আমি ওখানে করি, তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার 1, 2 থেকে 3 পর্যন্ত। আমি যদি দেশে ইনভেস্টমেন্ট করি, তো আমার মানে মিনিমাম আমি জানি যে আমি 6 থেকে 8% ইনভেস্টমেন্ট পাবো। কিন্তু আমাকে একটা গ্যারান্টি দিতে হবে। যখনই গ্যারান্টি দেবেন, আজকে দেখেন যে আমাদের যারা জনশক্তির একটা বিশেষ অংশ যারা মধ্যপ্রদেশ, অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে আছেন বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক বড়, তারা কিন্তু তার ইনকামের সব টাকাটাই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমার মতো যারা এক্সপার্টিস আছে বা আমরা যারা বিদেশে বড় ধরনের ব্যবসা করি, আমি কিন্তু আমার ইনভেস্টমেন্টে সাহস পাচ্ছি না। আমরাই মনে হয় কয়েকজন, আচ্ছা, এক ধরনের মানে আশঙ্কা এক ধরনের রয়েছে যে এক ধরনের যে পরিবেশটা, বিনিয়োগের পরিবেশটা আসলে কনসার্ন তাদের মধ্যে রয়েছে, এটি আপনি আসলে বলতে চাচ্ছেন? এটি আর কি আমার কথা হলো যে আমাকে পরিবেশ তৈরি করলেন, আমাকে গ্যারান্টি দেওয়া হোক যে আমি আমার যেভাবে চায়নাতে হয়েছে, যেভাবে ইন্ডিয়াতে হচ্ছে, সেই ধরনের পরিবেশ করে দিন। আচ্ছা, আপনার বিষয়টি বুঝতে পেরেছি। তবে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই, তো সেটির পরে আমরা আবার আলোচনায় ফিরব। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 4,000 কোটি টাকা। চলতি বছর শেষে বিতরণকৃত 6,30,000 কোটি টাকার ঋণের 10.06%ই খেলাপিতে পরিণত হয়েছে। ব্যবসার খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই খেলাপি ঋণের পরিমাণ বাড়াচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এত শর্ট টাইমে আপনার একটা 5 কোটি টাকার প্রজেক্টও যদি কেউ করে, তার কাছে ওই মেশিনে এমন কোনো অলৌকিক কিছু নাই যে মিরাকেল কিছু করে সে 4 বছরের করবে। আমি যদি আজকে ক্লাসিফাইড হয়ে যাই, আমাকে কিন্তু পরে আর কোনো ব্যাংক ফাইন্যান্স করবে না। পরে আমার যে উদ্যোগ, আমার যে ইনভেস্টমেন্ট এবং অন্য আমার ব্যাংকের যে ইনভেস্টমেন্ট, সবই কিন্তু নষ্ট হবে। পরীক্ষিত যদি কোনো মানে ইন্ডাস্ট্রি থাকে যে তাদের রিপেমেন্ট করতেছে, যেখানে কি ব্যাংকের কোনো রিস্ক নাই, সেখানে ব্যাংক কম ইন্টারেস্টেও লোন দিলে সে কিন্তু লাভবান হবে। অবলোপনকৃত ঋণসহ দেশে এখন প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,04,000 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন ব্যাংকিং খাতের অদক্ষতার কারণে ঋণ নেওয়ার খরচ বাড়ছে, আর এ কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তারা। প্রায় 50টার মতো প্রাইভেট সেক্টরে ব্যাংক হয়ে গেছে। ব্যবসার জন্য এত দৌড়ঝাঁপ করতেছে যে অনেক সময় এত দৌড়ঝাঁপে কিন্তু সত্যিকার ক্লায়েন্টকে নির্ণয় করতে পারে না। 2012 সালে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 24,000 কোটি টাকা। এই 4 বছরে কিন্তু বাকি লোকগুলি খেলাপি হয়েছে। এটার করার পিছনের কারণ হলো এই আমাদের যে আনুষঙ্গিক খরচ এবং ব্যাংকের ইন্টারেস্ট এবং রিপেমেন্ট করার যে টাইমটা, এটা খুবই শর্ট। সরকারি ব্যাংকে এপ্রিল থেকে জুন এই 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ 27,298 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 30,076 কোটি টাকা। তবে এ সময়ে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার কিছুটা কমলেও বিদেশি ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। জনাব রাশেদ তিতুমীর, আপনি আসলে যেটি এর আগেও আপনি বলেছেন যে খেলাপির কারণটা কি, তো এখন আসলে আমাদের ব্যাংকিং সেক্টরের যেই 1 লাখ কোটি টাকার যেই খেলাপির যেই দায়, সেটি অর্থনীতিতে কতটা ভয়ঙ্কর হতে পারে? না, আসলে তো এটা কি নির্দেশ করে? আপনি কেন রিপোর্টটা করেছেন? রিপোর্টটা করেছেন হচ্ছে যে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আর্থিক খাতের বেহাল অবস্থা, যেটার মাধ্যমে আপনার যদি এই খাতটা সচল থাকতো তাহলে অর্থনীতি আরও গতিশীল হতো। কিন্তু কারণ হচ্ছে যে এটা কি, আপনি খেয়াল করবেন যে আর্থিক খাতের সবগুলো শব্দ হচ্ছে পানির মতো। পানি মানে কেন? লিকুইডিটি বলে। কারণ হচ্ছে যে এই শব্দগুলো গতি সঞ্চার করে, যার ফলে এক ধরনের অর্থনীতিতে ফ্লো তৈরি করে, তার ফলে স্টক বাড়ে, তাই তো? সেই জন্য বলে লিকুইডিটি বা অন্যান্য শব্দ। তারল্য যদি আপনার থেমে থাকে তাহলে গতি বাধাপ্রাপ্ত হয়, আর গতি যদি বাধাপ্রাপ্ত হয় তার কি ফল তা তো হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই গতিটা বাধাপ্রাপ্ত হচ্ছে তার নিজস্ব কারণে,
না আসলে গতির বাধা প্রাপ্ত ঘটানো হচ্ছে। আচ্ছা, আমরা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে আসলে বাধা প্রাপ্ত হচ্ছে, কারণ এবং হচ্ছে যে ঘটানো হচ্ছে এবং যার ফলে একদিকে আপনি আমি যারা ভোক্তা ঋণ নিতে পারি তাদেরকে অনেক অর্থে নিতে হচ্ছে এবং আপনি এক ঋণ থেকে শোধ করছেন আর এক ঋণের থেকে চলে যাচ্ছে। আর একটা সব বলে দিই, আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আপনার কোনো ভিশন নাই যে এইটার থেকে পরিস্থিতি থেকে আপনি কিভাবে উত্তরণ করবেন এবং তার জন্য সৃজনশীলতা নাই। আপনি বলতে চাচ্ছেন আচ্ছা, বাংলাদেশ খুব সংক্ষেপে বলবেন। আমি বলছি বাংলাদেশ খুব সম্ভাবনাময় দেশ, আমাদের 17 কোটি লোকের যে দেশ, আমরা এগিয়ে চলছি। এই চলার মধ্যে যদি সিস্টেমে যদি পরিবর্তন আরও যদি সহজ করে দেওয়া হয় তাহলে আমাদের এই ইনভেস্টমেন্টটা খুব গতি পাবে। উনি যে গতির কথা বলছে, হ্যাঁ এখানে পলিসিগত সমস্যা, কিন্তু আমরা 2019 বলেন বা 2021 বলেন, আমরা সারা পৃথিবী মনে করছে যে বাংলাদেশ একটা বিশাল সম্ভাবনার দেশ এবং আমরা এটা এই বাধার মধ্যেও আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আসলে আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।